ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানেটে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার দেখছি মাধ্যমিকের জন্য, ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে এর থেকে বড় প্রশ্ন কিন্তু ভরে ভরে আসে এবং বিভিন্ন বিষয় রয়েছে, প্রচুর শর্ট কোশ্চেন, প্রচুর মানে 2-3 নম্বরের কোশ্চেন, এগুলো ভরে ভরে রয়েছে। ঠিক আছে, তো আমরা আগে জেনে নেব যে এই চ্যাপ্টারটার নাম সংঘবদ্ধতার গোড়ার কথা, এটা কেন বলা হচ্ছে। সংঘবদ্ধতা কেন বলছি, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ছোটবেলায় ওই গল্পটা পড়েছি যে একটা কাঠি মানে একটা লোক, তার ভাই ছেলেদের মধ্যে ঝামেলা হতো, তো তাদের সংঘবদ্ধতা বোঝানোর জন্য কি করলো, যে বললো যে এই একটা একটা করে কাঠি দিল, বললো যে ভেঙে দাও, তারা ভেঙে ফেললো, তারপর বললো সবকটা একসাথে ভাঙো, ভাঙতে পারলো না। তো যাই হোক, এটা একটা পুরনো গল্প, তো সেরকমই সংঘবদ্ধতার গোড়ার কথাও বলতে সেটাই আমরা বুঝবো যে সংঘবদ্ধতার কেন প্রয়োজনীয়তা হয়েছিল। আমরা আগের চ্যাপ্টারটাতেই ঠিক যেটা আমরা শেষ করলাম সেখানে দেখেছি যে প্রতিরোধ ও বিদ্রোহ। তো ব্রিটিশ শাসনের 50 থেকে 60 বছর যখনই শুরু হয়ে যাচ্ছে কোম্পানি শাসনে, তখন থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে আদিবাসীরা, এবং তাদের বিভিন্ন যে নীতি, জমিদার নীতি, সত্যবিলোপ নীতি, সূর্যাস্ত আইন, চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলোর বিরুদ্ধে, অরণ্য আইন, এগুলোর বিরুদ্ধে তারা আদিবাসীরা একজোট হয়ে তারা যুদ্ধ করতে যাচ্ছে। অসম যুদ্ধই বলা চলে, বন্দুকের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে যে মানে সুরকি কদবেল এইসব নিয়ে তো যুদ্ধ করা সম্ভব না, কিন্তু যাচ্ছে তারা প্রতিরোধের ভাষাটা তৈরি করছে। কিন্তু সেখানে সমস্যাটা কোথায় ছিল? এক তো সংঘবদ্ধতার অভাব, দ্বিতীয়ত যোগ্য নেতৃত্বের অভাব। এইবার সেই চ্যাপ্টারটাতে আমরা ঢুকছি যেখান থেকে ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন মত পোষণ হচ্ছে, সেখানে কোথায় কোথায় নেতৃত্ব আসছে, কোথায় কোথায় তোমার বড় বড় নেতারা যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তারা যেভাবে ফ্রন্ট ফুটে আসছে সেইগুলো দেখবো। তো আজকে কিন্তু প্রথমেই যেটা শুরু করবো, একটা বিরাট বড় প্রশ্ন, মানে আমি জানি না এটা এই ভিডিওটা মানে কটা ভিডিওতে আমার শেষ হবে, দুটো তো লাগবেই মিনিমাম এটা শেষ করতে। তো দেখা যাক, সেটা হচ্ছে মহাবিদ্রোহ। আমি ইতিহাসে তোমাদের প্রথম ক্লাস থেকে মহাবিদ্রোহের কথা বলে আসি। মহাবিদ্রোহ কি, মহাবিদ্রোহ কি, ওই এই তো আগেও পড়েছো তোমরা, ছোট করে পড়েছো, বোধহয় ক্লাস 8-এ ছিল তোমাদের, 8-এই বোধহয় ছিল। তো এখন তোমরা যেটা জানবে, মহাবিদ্রোহটা অনেক ডিটেলসে জানতে হবে, ঠিক আছে, কারণ এটা তোমাদের বড় প্রশ্ন আসছেই, মানে বিগত 3-4 বছরে এসছেই। ঠিক আছে, তো মহাবিদ্রোহের প্রেক্ষাপটটা কি ছিল, আমরা প্রেক্ষাপটটা বলতে বুঝবো। তার আগে একটা জিনিস দেখিনি প্রেক্ষাপটের আগে। মহাবিদ্রোহ অযোধ্যা, কানপুর, লখনৌ, এলাহাবাদ, মোরাদাবাদ, ঝাঁসি, পাটনা, বলতে গেলে প্রায় মধ্য থেকে উত্তর ভারত সমগ্র অঞ্চল জুড়ে যতটা ব্রিটিশ শাসন এগিয়েছিল, সেখানে এই আন্দোলন বা এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এটাকে আন্দোলন বলবো না, এটাকে বিদ্রোহী বলবো। এটার প্রেক্ষাপট কি ছিল? ব্রিটিশ শাসনের 100 বছর বা কোম্পানি শাসনের 100 বছর 1857 সালে হয়ে গেছে। ঠিক আছে, তো 1857 সালে যখন ব্রিটিশ শাসন মানে প্রায় 100 বছর কমপ্লিট করছে, মানে পলাশীর প্রান্ত 1757, তারপর 1857, একদম এক্স্যাক্ট 100 বছর পরে ব্রিটিশরা ভারতের যে সৈন্যবাহিনী, তাদের ওপর একটা অদ্ভুত রকমের নিয়ম চালু করে দিয়েছিল, অদ্ভুত ব্যবস্থা ছিল তাদের সাথে। তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে লেখার জায়গা খুব কম, আমি জানি না ক্যামেরায় আসবে কিনা, যে ব্রিটিশ সৈন্য ছিল সেই সময়, ব্রিটিশ মানে শ্বেতাঙ্গ সৈন্য ছিল 40,000 কোম্পানির হাতে, আর ভারতীয় সৈন্য ছিল 2,15,000। পার্থক্যটা বুঝতে পারছো তো? দ্বিগুণের বহু বেশি, 4 গুণের কাছাকাছি প্রায়। এর কারণ কি? প্রথমত তো হচ্ছে ব্রিটেন থেকে সৈন্য নিয়ে আসা সম্ভব না, আর এখানে খুব সস্তায় সৈন্য পাওয়া যায়। এটা বলে লাভ নেই, সস্তায় ভারতবর্ষে সেই সময় সব পাওয়া যেত। ঠিক আছে, তুমি পরিশ্রমের কাজ যাই দাও, খুব সস্তায় পাওয়া যেত। তো এই ব্রিটিশ সৈন্যরা ভারতে সেই সময়, মানে ব্রিটিশ সৈন্য বলছি এখানে, কিন্তু তারা মূলত ভারতীয় সৈন্য ছিল। তারা প্রথম থেকেই ব্রিটিশ কোম্পানির সাথে যুক্ত, মানে ভারতে শাসন হওয়ার আগে থেকেই তারা অনেকে চাকরি করে সেখানে। তো তাদের মধ্যে বিভিন্ন অসন্তোষ দেখা দিল। প্রথমত তো তাদের সাথে ব্যবহার করা হতো খুব খারাপ, কারণ স্বাভাবিক, ব্রিটিশ যারা রয়েছে তাদের সেরকম কোনো ক্রেডিট না থাকলেও তারা উঁচু উঁচু পদে প্রমোশন পেত। আমাদের দেশীয় যে সৈন্যরা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করতো, তাদের কোনো প্রমোশন হতো না। খাবারের অস্বাস্থ্যকর খাবার ছিল, কারণ সৈন্যদের তো তোমরা এখনো জানো, মানে এখনো যা তখনও কিন্তু তাই, সেই সৈন্যদেরকে বাড়ি থেকে দূরে তোমার হচ্ছে ক্যাম্পে থাকতে হতো, তখন বলা হতো সেনা ছাউনি বা হচ্ছে তোমার ব্যারাক, সেইখানে থাকতে হতো, এবং বছর হয়তো 1-2 বার ফ্যামিলির সাথে দেখা করতে পারতো। তো সেইখানে তাদের অস্বাস্থ্যকর খাদ্য খাবার থাকতে হতো, বাড়ির থেকে অনেক দূরে দূরে নিয়ে যাওয়া হতো। এখানে ব্রিটিশরা একটা জিনিস অদ্ভুত করেছে, যে নিয়মটা এখনো প্রযোজ্য, যে ভারতে
যে জায়গার মানে সেখানকার লোকালদের সৈন্য হিসেবে রাখা হতো না, কারণ লোকালদের সৈন্য হিসেবে রাখলে বিপদটা কথা হয় যে লোকাল সৈন্যরা নিজেদের এলাকার পরিচিতি মানে নিজেদের এলাকায় যদি অসন্তোষ হয় তাদের একটা আবেগ কাজ করবে যে আমি এদের সাথে এতদিন ছিলাম, এরা আমার আপনজন, আমি কেন আমার চাকরি বাঁচানোর জন্য, সেই জন্য লোকালদের কিন্তু এখানে সৈন্য করে রাখা হতো না। তোমাদের একটা খুব মজাদার মনে করি দেই জিনিস বলি যে গোর্খাল্যান্ড হচ্ছে এখনকার হিসেবে সেই মানে তখনও যে নাম ছিল এখনো প্রায় সেই রকমই নাম আছে। গোর্খাল্যান্ড কোথায়? নেপাল, মানে ওই সিকিম, তারপর হচ্ছে নর্থ বেঙ্গল, কিছুটা বলতে পারো ওই ওই দিকটাই সিকিম, নর্থ বেঙ্গল, কিছুটা উত্তরাখণ্ড, এই জায়গাগুলোকে গোর্খাল্যান্ড বলে। তো গোর্খাল্যান্ড রেজিমেন্ট রাজস্থানে রয়েছে ভারতবর্ষের এখন, মানে এখনকার সিনারিওতে বলছি। তো এই জিনিসটা কিন্তু ব্রিটিশরা আমাদের দিয়েছিল। তো সেই জন্য অন্য জায়গায় এসে মানে এমনি সৈন্যবাহিনীরা অনেক বেশি মানে সেই ডিপ্রেস থাকতো, সাথে তাদের সাথে বাজে ব্যবহার করা হতো, খাবারের খুব অভাব ছিল খাবারের সময়। এবং এটা তোমাদের জানা উচিত যে সেই সময় কিন্তু ভারতীয় ধর্মে মানে হিন্দু মুসলিম উভয় ধর্মেই খাবার নিয়ে খুব রক্ষণশীলতা ছিল, বিষয়টা পরে আসবো। তো সেইগুলো নিয়েও তারা মানতো না। তো সেইখান থেকে 1857 সালের 26শে ফেব্রুয়ারি বহরমপুরের সেনা ছাউনিতে একটা অসন্তোষের দেখা দেয়। মোটামুটি গোলাগুলি চলে, সেইভাবে কিছু হয় না, কিন্তু এই 26শে ফেব্রুয়ারি 1857 শুরু হয় যে কোনো একটা অসন্তোষ। এবং 1857 29শে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পান্ডে নামটা তোমাদের কাছে পরিচিত। মঙ্গল পান্ডে বন্দুক নিয়ে তোমার প্রায় 3 থেকে 4 জন ব্রিটিশ অধিকারিক এবং একজন জেনারেলকে হত্যা করেন এবং বহু ব্রিটিশ সেনাকে ঘায়েল করেন। এবং পরবর্তীতেই মঙ্গল পান্ডেকে কিছুদিনের মধ্যেই 1 মাসেরও ভিতরে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বলতে গেলে মহাবিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে, কিন্তু মঙ্গল পান্ডে কিন্তু মহাবিদ্রোহের নেতা নয়। তোমাদের যদি মহাবিদ্রোহের নেতার নাম আসে মঙ্গল পান্ডের নাম দেওয়া যাবে না, কারণ তিনি নেতৃত্ব দেননি, তিনি নিজে একটা বন্দুক নিয়ে প্রতিবাদ করেছিলেন। ঠিক আছে, তো এইবার হচ্ছে এর প্রেক্ষাপটটা কি ছিল? সত্যবিলোপ নীতি, অর্থনৈতিক শোষণ, রক্ষণশীল মনোভাব, সামরিক বাহিনীতে বৈষম্য, ধর্মীয় অসন্তোষ। এর মধ্যে আমি প্রথমেই তোমাকে ধর্মীয় অসন্তোষ আর সামরিক বৈষম্য বললাম। রক্ষণশীল মনোভাব, এই যে এইটার বিষয় হচ্ছে ভারতীয় জনগণ বা মানে সৈন্যরা তো জনগণেরই অংশ, তাদের মধ্যে একটা রক্ষণশীলতা ছিল, তারা ব্রিটিশ কোম্পানিতে কাজ অবশ্যই করতো। প্রথমত তোমাদের বললাম এই দুটো কারণে যে কি কি সমস্যা তাদের দেখা দিত, এবং এই রক্ষণশীল মনোভাবটাও তাদের মধ্যে প্রবলভাবে ছিল যে তারা মনে করতো যে রাজা কিন্তু ব্রিটিশরা নয়, 100 বছর হয়ে গেছে, তারা চাকরিও করছে কোম্পানির আন্ডারে, কিন্তু তারা রাজা কিন্তু তাকে মনে করতো না, কাকে মনে করতো এটা তো পরে আসছে। এবং এখানে অর্থনৈতিক শোষণ, যেটা তোমরা জানো যে অর্থনৈতিক শোষণের অবশ্যই ছিল। ব্রিটিশদের কোম্পানির যারা শাসক বা কোম্পানির কর্মচারী তাদেরকে বেশি টাকা দেওয়া হতো আর নামমাত্র টাকা দেওয়া হতো ভারতীয় যে কর্মচারীগুলো ছিল তাদের। আর সত্যবিলোপ নীতিটা হচ্ছে এইটা আসছে, এটা আমি পরে বলছি, কারণ এই 3-4টে হচ্ছে মূলত সৈন্যবাহিনীর অসন্তোষের কারণ। ঠিক আছে, এখানে এই জিনিসটা কিন্তু একদিনে না বহুদিন ধরে হচ্ছে, মানে প্রথম যবে থেকে কোম্পানি এখানে সৈন্যবাহিনী স্থাপন করা শুরু করেছে মানে 1757-এরও আগে, তখনও ভারতে মানে বলতে গেলে মুঘল শাসন চলছে, সেই সময় থেকে কিন্তু এই অসন্তোষগুলো চলছে। অনুঘটকের কাজ কি করলো? 1850-এ ব্রিটিশ কোম্পানি নিয়ে এলো এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল এমন একটা বন্দুক, এই ধরনের বন্দুক এখন আর হয় না, এই সমস্ত বন্দুক ছিল ওই দাগা বন্দুক বা দোলনা বন্দুক, চেনো তো? সেরকম বন্দুক, অনেক বড় তোমার এদের ব্যারেলটা হয়, এবং এর যে টোটা সেটা একটা চামড়ার মোড়কে থাকতো, এবং সেই চামড়ার মোড়কটা এদেরকে কেটে তার থেকে কার্তুজ বের করে এতে ফিট করতে হতো এই এনফিল্ড রাইফেলে। তো এই এনফিল্ড রাইফেলে এই চামড়া নিয়ে সমস্যা দেখা দেয়, কারণ তোমরা জানো যে ব্রিটিশরা ছিল খ্রিস্টান। ঠিক আছে, তো খ্রিস্টান ধর্মে গরু এবং শুয়োর দুটো খাওয়াই নিয়ম আছে। ঠিক আছে, কোনো ধর্মীয় অসন্তোষ তাদের মধ্যে থাকে না, মানে ধর্মীয় ব্যাপার নেই। এবং ওই মানে ব্রিটেনে এই দুটোর চামড়াই মানে এই দুটোর মাংস প্রচুর পাওয়া যায়। এই সৈন্যদের মধ্যে খবর আসে যে এইটা বানাতে, এই যে এনফিল্ড রাইফেলের টোটা বানাতে গরু এবং শুয়োর দুটোরই চামড়া ব্যবহার করা হচ্ছে। এবং প্রচুর সংখ্যক হিন্দু আর মুসলিম, স্বাভাবিক ভারতীয় সেনাবাহিনীতে তো এই দুটো ধর্মের মানুষই থাকবে, মানে ব্রিটিশ ভারতীয় সৈন্যতে, কোম্পানি ভারতীয় সৈন্যবাহিনীতে, এরা অসন্তুষ্ট হলো এবং সেই অনুঘটকের জন্য
এই মঙ্গল পান্ডে কিন্তু যে হত্যা লীলা চলে সেটাই এনফিল্ড রাইফেল দিয়ে, ঠিক আছে। এইটা হলো তোমাদের বেসিক যে মহাবিদ্রোহের কারণ বলতে গেলে, বেসিক যেটা সাধারণ চোখে খোলা চোখে দেখা গেছিল এইটা। এইবার আসবো এই পয়েন্টটায় যে সত্য বিলোপ নীতি, ঠিক আছে। এইখানে কারা ঢুকছে? এইখানে ঢুকছে হলো বিভিন্ন রাজ পরিবার সেই সময়কার। সত্য বিলোপ নীতিটা ছিল যে ভারত, তোমরা আগে পড়েছো ক্লাসে, তো সত্য বিলোপ নীতিতে বলা ছিল যে কোনো রাজার যদি রক্তের পুত্র না থাকে, রক্তের সম্পর্কের পুত্র না থাকে, দত্তক পুত্র তার বংশধর পাবে না, মানে তার রাজত্ব পাবে না, সেটা কোম্পানি নিয়ে নেবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা সাম্রাজ্যবাদের নিয়ম, নতুন নিয়ম চালিয়ে করলো। এবং কি হতো, তখনকার রাজাদের যে সমস্ত পুত্ররা থাকতো নিজ রক্তের পুত্র, তাদেরকে ব্রিটিশরা ছলে বলে হত্যা করে দিত। এইটা রাজ পরিবারগুলোর মধ্যে একটা অসন্তোষ তৈরি করে এবং কোম্পানির সৈন্যরা মুঘল সম্রাট, নামটা মাত্র কিন্তু তখনও মুঘল সম্রাট রয়েছে, ঠিক আছে, মুঘলরা কিন্তু তখনও শাসন করছে, নামটা আসতে রইলেও তারা রয়েছে সেখানে। দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ আলম, যদিও আমি সাল লিখতে পারলাম না, মনে রেখো, দ্বিতীয় বাহাদুর শাহ আলম বৃদ্ধ, মানে বৃদ্ধ এবং অত্যন্ত দুর্বল, সেরকম মানে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে নেই শাসক হওয়ার, নিজের কবিতা গান বাজনা এইসব নিয়ে থাকতো। তাকে এই হচ্ছে সৈন্যবাহী সেনারা বলে দিল হিন্দুস্তানের বাদশাহ, এবং তার অনুগামী হয়ে তারা হচ্ছে দিল্লির লালকেল্লায় চলে গেল এবং সেখান থেকে মানে যুদ্ধ ঘোষণা করে দিল। এবং তারপরে আসছে অযোধ্যার রানী বেগম হজরত মহল, নানা সাহেব, তাতিয়া টোপি, এনারা সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব ছিলেন এবং তাতিয়া টোপি ছিলেন তোমার হচ্ছে সেনাপতি, রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ। দেখছো তো ধর্মের কিন্তু পুরো সে একদম মিলমিশ হয়ে যাচ্ছে এখানে। এই সমস্ত সামন্ত নেতৃত্বরা এই আন্দোলন মানে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু করে দিল এবং সমগ্রটা মিলে সারা ভারতবর্ষ তখন একটা উথাল পাথাল অবস্থায় চলে গেল। তো এইখান থেকেই শুরু হচ্ছে যে এই মহাবিদ্রোহের ব্যাপ্তিটা, বুঝতে পারছো তো। বেশি দিন না, 3-4 মাস মতো ছিল, 3-4 মাস না, 6-7 মাস মতো ছিল। কিন্তু এরা সকলেই পরবর্তীকালে হয় হারিয়ে যায়, নইলে মারা যায়, মানে কেউ আত্মগোপন করে কোথায় লুকিয়ে যায় কেউ বলতে পারে না। ঝাঁসির রানী তো গোলার আঘাতেই মারা যান এবং দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয় এবং সেখানেই তিনি মারা যান, ঠিক আছে। অত্যন্ত অর্থ অভাবের মধ্যে দিয়ে তিনি মারা যান এবং তার পুত্রদেরও হত্যা করা হয় এবং মুঘল সাম্রাজ্যের ইতি, মানে একদম অফিসিয়ালি ইতি, যে মুঘল সাম্রাজ্যের ইতি এখানেই হয়ে গেল। এর পরবর্তী অংশে আমরা দেখবো যে হচ্ছে কোথা থেকে অংশ আসছে, তো সেইগুলো আমরা দেখবো। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে নেব, এই বিদ্রোহকে, আচ্ছা ঠিক আছে, ওটা তোমাকে এখন বলছি না। এই বিদ্রোহকে আমরা যে এতক্ষণ ধরে মহাবিদ্রোহ করছি, অ্যাকচুয়ালি এটাকে সিপাহী বিদ্রোহ অনেকে বলেন, অনেকে এটাকে ভারতের প্রথম জাতীয় সংগ্রামও বলেন, কিন্তু সেইগুলো নিয়ে আমরা আলোচনা পরবর্তী ভিডিওতে করব, কারণ এখানে অতটা বলা যাবে না। কিন্তু এখানে যেটা বলার সেটা হচ্ছে এই বিদ্রোহ সিপাহীরা প্রথম শুরু করলেও এটাকে কিন্তু মনে করা হয় এবং বহু ঐতিহাসিক মনে করেন ভারতের সামন্ততন্ত্রের শেষ কামড় বা মরণ কামড়। মরণ কামড় কি তোমরা জানো তো, যে মরার আগে একটা শেষ কামড় দিয়ে যায় সবাই, তো সেই জিনিসটা হচ্ছে, বা প্রদীপ নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠে, সেইটাকে বলা হতো যে ভারতের সামন্ততন্ত্রের এটা শেষ কামড়। কারণ এই সমস্ত জায়গা, এখানকার নবাব, লখনৌয়ের নবাব, মোরাদাবাদের নবাব, ঝাঁসির রানী বা রাজা, পাটনার রাজা, তো এই সমস্ত জায়গাকার এরা দেখলো যে এই সুযোগ ভারতের অধিকাংশ, মানে ভারতে কিন্তু সেই সময় ব্রিটিশদের শক্তি এই 2,15,000 সৈন্যই, তাদেরকে ব্রিটিশ অস্ত্র দেওয়া হয়েছে শক্তি, তাদের মধ্যে অসন্তোষ দেখে এরা ভাবলো যে এটাই আমাদের শেষ সুযোগ ভারতের সামন্ততন্ত্র কায়েম রাখার। কারণ ব্রিটিশ শাসন চলে এলে কিন্তু ভারতের সামন্ততন্ত্র বা প্রায় ভারতের যতদিনের ইতিহাস সেটা শেষ হয়ে যাচ্ছিল। তো সেইখানেই তারা এইটাকে শুরু করে বলে এটাকে সামন্ততন্ত্র বা সামন্ত বিদ্রোহ অনেকে বলেন, কিন্তু আমরা এটাকে মূলত মহাবিদ্রোহ বলি, কারণ ভারতবর্ষে এর আগে এবং এর পরে এত বড় একই স্কেলে কোনো বিদ্রোহ হয়নি এবং এটা নিয়ে বহু মানে তোমাদের মতবিরোধ আছে
বহু ঐতিহাসিক এটাকে বিভিন্নভাবে দেখেছেন। কেউ কেউ এটাকে ধর্মীয় আন্দোলনও বলেন, মানে অনেকে এটাকে মুসলিম আন্দোলন বলেন, এবং তাদের তাদের যুক্তি তারা অবশ্যই দেন। কিন্তু সেখানে প্রশ্ন ওঠে, তাহলে আমরা রানী লক্ষ্মীবাই, নানা সাহেব বা কুনওয়ার সিং এর মতো ব্যক্তিরা কি করে এই আন্দোলনের সাথে বা এই বিদ্রোহের সাথে যুক্ত হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা দেখছি যে অনেকটা ডিটেলসে তোমাদেরকে জানতে হবে যে এই জিনিসগুলোর জন্য এই বিদ্রোহটাকে একটা নির্দিষ্ট নাম দেওয়া সম্ভব হয় না। কিছু একটা হয়েছিল এবং এতটাই মানে ব্যক্ত ছিল বিষয়টা, এবং ভারতবর্ষ যে কত বিশাল সেটা এখানে বোঝায় যে সবকিছু একটা ছাতার তলায় হচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে বলা চলে না। তুমি এটাকে সিপাহী বিদ্রোহ বলবে, এখানে শহীদ হচ্ছেন একজন রানী। তুমি এটাকে মুসলিমদের আন্দোলন বলবে বা মুসলিম বিদ্রোহ বলবে, এখানে ঝাঁসির রানী কুনওয়ার সিং রয়েছে। তুমি এটাকে হচ্ছে একটা হলো কি বলবো, মানে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবে, কিন্তু স্বাধীনতা সংগ্রাম তো না, কারণ এই বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহ মানে সেই পুরনো মুঘল শাসন আবার চালু করতে চেয়েছিল। তো সঠিক উত্তর কোনোভাবেই এটাকে পাওয়া যায় না। তো আমরা এই বিদ্রোহটা দেখলাম, এবং বিদ্রোহ পরবর্তীকালে মানে বিদ্রোহে যোগ্য নেতৃত্বের অভাব, যোগ্য যোগাযোগ ব্যবস্থার অভাব, নিজেদের মধ্যে ঝামেলা এবং মানে সেনাবাহিনীদের অযোগ্যতার কারণে এই বিদ্রোহ দমন করা হয়। কিন্তু এত বড় ক্ষতি ব্রিটিশদের কোনো জায়গাতেই হয়নি। মানে এখনো তোমরা লখনৌতে গেলে দেখতে পাবে যে সেই লখনৌয়ের কেল্লাগুলো, ব্রিটিশ যে কেল্লা, সেখানে গোলার দাগ, এবং প্রচুর ব্রিটিশ মানুষ মারা যায়, সাধারণ মানুষ, ব্রিটিশ মহিলা বা শিশু সব মারা যায়। মানে এরকম লেভেলে এর আগে কখনো হয়নি। তো আমরা মহাবিদ্রোহের চরিত্রটা দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো হচ্ছে যে মহাবিদ্রোহের তোমার গুরুত্ব এবং মহাবিদ্রোহের প্রতি বাকি যে সৈন্য মানে পরবর্তীকালে কি হয়েছিল, বা মহাবিদ্রোহের ভূমিকা আমাদের স্বাধীনতা সংগ্রামে। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ।